আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। অন্তত মৃত্যুটা যেন আমার জন্য কষ্টসাধ্য না হয়। আমি এই অবস্থায় ওকে দেখে রাখতে পারছি না। ও কষ্ট পাচ্ছে। আমার অনাগত সন্তানটার কাছে সময় দেওয়ার সুযোগ নেই। আমি নিরুপায় হয়ে আছি। রুদ্ধ কণ্ঠের সাথে চোখ চাপিয়ে পানি পড়ছিল রাশভারী উপায়ে পাওয়া পূর্বের। কোনো রাশভারী মানুষ এভাবে কেঁদে দিতে পারে জানা ছিল না সাগরতের। তার সামনে পূর্বের শোচনীয় অবস্থা দেখার মতো আর সামর্থ্য ছিল না। পূর্বকে বিদায় দিয়ে যখন চলে আসবে তখন পূর্ব ওর হাতে একটা চিঠি তুলে দেয়। সাদা খামটার এক কোণা জুড়ে লাল রক্তের প্রলেপ শুকিয়েছিল। রক্তটা কিসের ছিল সেটা আর জিজ্ঞেস করার হিম্মত করল না সে। চুপচাপ বিদায় দিয়ে জেলের ভেতর থেকে বেরিয়ে আসে। দুপুরের সূর্যটা তেজহীন হয়ে মেঘের আড়ালে গা ঢাকা দিয়েছে। সাগরত সেটা আকাশে তাকিয়ে অদ্ভুত উত্তেজনায় দেখছে। পকেটের ভেতর পূর্বের দেয়া চিঠিটা রাখা, যেটা সে হাত ঢুকিয়ে ধরে আছে শক্তভাবে। মনে মনে সাগরত উচ্চারণ করছিল শুধু, গায়ের সব রক্ত তোরা শুষে নিল। ওই মানুষটার মুক্তি চাই। নিরপরাধ মানুষকে শাস্তি দিলে এই দেশকে ধিক্কার জানাই। দুটো দিন ধরে আয়মানের শরীর অসুখে ফেসেছে। শীতের কারণে ঋতু পরিবর্তনজনিত ঠান্ডায় ভুগছে। আফিয়া সকাল বিকাল ছেলেকে গরম পানি, বিভিন্ন পদের চা ও তুলসী পাতার সর্ষে তেল খাচ্ছে, কিন্তু ফলপ্রসূ কিছুতেই মিলছে না। আয়মানের জন্য জটিল সমস্যা হলো ঠান্ডা লাগলে সেটা সহজে জানে না। এর মধ্যে সাবিহা এক সপ্তাহ হলো শিকদার বাড়িতে নেই। গ্রামের বাড়িতে অসুখ বাবাকে দেখতে কিছুদিনের জন্য ওখানে থাকতে গিয়েছে। ফোনের মাধ্যমে আফিয়ার কাছ থেকে আয়মানের অসুস্থতার খবর শুনলে সাবিহা তৎক্ষণাৎ আসার জন্য প্রস্তুত হয়ে যায়, কিন্তু আফিয়া বাধা দিয়ে বলে কিছুদিন বাবার দিকে খেয়াল রাখতে। এখানে আয়মানের সাথে উনি আছেন। সাবিহা এই উত্তর শুনে মিয়ে গেল ভেতরে প্রচণ্ড উৎকণ্ঠা অনুভব করে। ইচ্ছাকৃত বা অজান্তেই হোক, সাবিহা আয়মানের প্রতি একটু একটু করেই দুর্বলতা অনুভব করে। অসুস্থতার খবর শুনে দ্রুত চলে আসার পরিকল্পনা স্থির করে ফেলে। ডিজিটাল ঘড়িতে বড় বড় ডিজিটে রাত তখন 9:42 বাজে। আয়মান গায়ে কম্বল মুড়ি দিয়ে গলা পর্যন্ত ঢেকে শুয়ে আছে। এখন ঠান্ডা বলতে কাশতে কাশতে গলা ব্যথা এবং বুক ব্যথা, এবং দোকান বন্ধ হয়ে গেছে। রাতের খাবারটা আফিয়া জোর করে খাওয়ানোর পর আর ঘুম আসেনি চোখে। অদ্ভুত ধরনের ছটফটানি অনুভূত হয় মনে। ঘুম থেকে উঠলেই একটা পরিচিত মুখ দেখার জন্য তীব্র আশায় থাকে। আয়মান নিজের অপরিচিত অনুভূতি নিয়ে এখনও শঙ্কায় আছে। আদৌ কি সে শ্রেয়ার পর অন্য কাউকে জায়গা দিতে চাচ্ছে? আয়মান চোখ বন্ধ করে হাত দুটো কম্বলের ভেতর ঢুকিয়ে নেয়। টিকটিক টিকটিক করে সময় আরও কয়েক ঘন্টা পেরোতেই আয়মানের চোখে যখন নিদ্রার আভাস আসছিল, ঠিক তখনই যেন অকল্পনীয় দৃশ্যপট দেখে সে থমকে যায়। রুমের ভেজানো দরজা ক্যাচ করে খুলে সাবিহা ঢুকে। পরনে তার গাঢ় নীলের শাড়ি, কালো মোটা পাড়, ডান পাশে একটা সাইড বেনি করে রেখেছে কিছু চুল, কানের দুই পাশে লম্বা হয়ে ঝুলছে। আয়মান বিছানায় শোয়া অবস্থায় চমকানো দৃষ্টিতে বলে ওঠে, সাবিয়া তুমি কখন এলে? সাবিহা চুপচাপ স্বাভাবিক ভঙ্গিতে দরজা চাপিয়ে আয়মানের কাছে এসে বসে। আয়মানের চোখ জুড়ে সাবিহার মুখ আটকে আছে। সাবিহা আঁচলের নিচ থেকে নর্মাল হট ব্যাগ বের করে আয়মানের উপর থেকে কম্বল সরিয়ে বুকের উপর রেখে দেয়। আয়মান বিস্ময়সূচক দৃষ্টিতে বালিশ থেকে মাথা উঁচু করে বসতে নিলে সাবিহা ওকে বাধা দিয়ে শুয়ে থাকতে বলে। নির্লিপ্ত কণ্ঠে বলে, একটা সপ্তাহ দূরে ছিলাম, আপনি একটা কল পর্যন্ত করেননি। এবারে চাকরও আমার তুলনায় আপনার কাছে বেশি মূল্য পায়, অথচ আমি মানবতার খাতিরেও কোনো মূল্যই পাই না। আয়মান ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকলে কিছুক্ষণ পর উত্তরের পাল্লা খোলে। আমি যে অসুস্থ এটা চোখে পড়ে না? সাবিহা একই ভঙ্গিতে কঠোর গলায় জবাব দিল, আপনি অসুস্থ ছিলেন, সেন্সলেস না। চাইলে ঠিকই একবার কল দিয়ে আমার আব্বার কথা জিজ্ঞাসা করতে পারতেন। আপনি আমাকে কল দেওয়া তো দূর, মাকেও নাকি বলেছেন আমার বিষয়ে আপনার কাছে কথা না উঠাতে। কেন করেছেন এই কাজ? আপনি কি চান ডিভোর্সের তকমা লাগিয়ে আমি চলে যাই? আপনি সত্যি কথা বলুন, আপনি কি আমাকে সহ্য করতে পারছেন না? আমি কি আজীবনের জন্য চলে যাব? আয়মান নিরুদ্যম ভঙ্গিতে কিছুক্ষণ চুপ মেরে রইল। সাবিহার অভিমানী মুখটা দেখতে কেন যেন ভালো লাগছিল। ওর মুখের অবস্থা এমন হয়ে দাঁড়ালো যে কেঁদে দিবে দিবে অবস্থা। কিন্তু আয়মানের খামোশ ভঙ্গিটা দেখে তীব্র ক্ষোভ এবং প্রচণ্ড রাগে চোয়াল কাঁপাচ্ছিল সাবিহা। আর সহ্য করতে পারল না সাবিহা। হঠাৎ শক্ত করে কান্না আটকাতে গিয়ে তুমুল অশ্রুধারায় গাল ভিজিয়ে ফেলল।
মনের সকল দুঃখগুলো চোখের পানিতে সিক্ত হয়ে প্রকাশ করল। অসহ্য যন্ত্রণায় সাবিহার ইচ্ছে করছিল জীবনের গতিপথ থামিয়ে দিয়ে শ্রেয়ার মতোই অভিশপ্ত পথ বেছে নিতে। খারাপ সময় কেউ পাশে এসে দাঁড়ায় না, একা ছেড়ে চলে যায়। তখন নিজের নিঃশ্বাসটাও যন্ত্রণার মতো লাগে। মাথা নিচু করে কান্নারত সাবিহার দৃশ্যটা দেখে আয়মানের মৃদু ভঙ্গিতে হেসে বুকের উপর থেকে হট ব্যাগটা সরিয়ে রাখে। দোটানা চিন্তায় বেকায়দা হলেও সাবিহাকে কি কাছে টানবে নাকি দূরে ঠেলবে, এমন চিন্তা ভাবনায় যখন কিংকর্তব্য বিমূঢ় হওয়া প্রয়োজন, ঠিক সে সময় একটা অভাবনীয় কাজ করে ফেলল আয়মান। সে সাবিহার হাত ধরে কাছে টেনে দুই হাতে পিঠ আঁকড়ে জাপটে ধরল বুকের সাথে। শুয়ে থাকা আয়মানের প্রশস্ত দেহের উপর জীবনে এই প্রথম জায়গা পায়। অত্যন্ত কাঙালের মতো সে কাঙ্ক্ষিত মানুষের কালো টি শার্ট মুষ্টিবদ্ধ করে ধরে রাখে। আয়মানের অশান্ত মন তখন প্রশান্তময় স্বস্তি পেয়ে মুহূর্তের মধ্যে ভিন্ন দুনিয়ায় হারিয়ে যায়। মনের মধ্যে কোণঠাসা করে রাখা সূক্ষ্ম অনুভূতিগুলো আচমকা উজাড় করে দেয়। দিনের পর দিন যাকে নিয়ে আয়মান অবসাদগ্রস্ত জীবনের দিকে ঝুঁকেছিল, তারই স্মৃতি আঁকড়ে সে সাবিহাকে মনের জন্য অন্য আসনে জায়গা দিল। নিঃশব্দে রুমের ভেতর একজন কান্নাসুর শোনা গেলেও অপরজনের নিঃশ্বাসের বেগ শোনা যাচ্ছিল তখন। আয়মান অনেকক্ষণ সাবিহাকে ওইভাবে জাপটে ধরে অভিমান ভরা অনুভূতিগুলো মুছে দিতে থাকে। সাবিহার মনে হচ্ছিল বহুদিন পর সে শান্তিপূর্ণ আবাসগৃহে ফিরে এসেছে। আয়মান শান্ত সুরে নিচু কণ্ঠে বলে ওঠে, সাবিহা, আমি কারোর প্রতি অন্যায় করার মনোভাব রাখি না। জীবনে একটাই ভুল করেছি, শ্রেয়ার ক্ষমাটা ঠিক সময়ে করিনি। সেই ভুলটা আমার জীবনে কতখানি ক্ষত হয়ে গেছে তুমি, মা বাবা, পূর্ণতা, পূর্বভাই সবাই দেখেছ। আমি নিজের আচার আচরণে পরিবর্তন করতে পারি না, আমার পরিবর্তন করতে টাইমও নেই না। কিন্তু তোমাকে মিথ্যা আশ্বাস দেব না সাবিহা, আমি শ্রেয়াকে কোনোদিনও বলতে পারবো না, না আমি ওকে বলার কখনো চেষ্টা করব। হ্যাঁ, ঘটনাটা তোমার কাছে নাটক সিনেমার গল্প লাগতে পারে, আমি চাইলে চিরকুমার হয়েও থাকতে পারতাম। কিন্তু সাবিহা, এটাই হচ্ছে বাস্তব জীবন। এখানে কেউ কারোর জন্য থেমে থাকতে পারে না। প্রয়োজনে যেন সবাইকে একদিন অতীত ফেলে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়া লাগে। আমি শ্রেয়াকে এখনও ভালোবাসি, খুব ভালোবাসি। ও সামনে থাকলে হয়তো ভালোবাসাটা একটু হলেও প্রকাশ করতাম, কিন্তু আজ যেহেতু নেই, কাজেই প্রকাশ করার মানে হয় না। সাবিহা, আজ যদি শ্রেয়া আমার জায়গায় হতো, ও আরও আগে বিয়ে শাদী করে সংসার শুরু করতো। কিন্তু আমি ছেলে বলে এতদিন পিছিয়ে থাকতে পেরেছি। আমাকে বলবো না সাবিহা, আমার জীবনে অনুভূতি নামক কিছুই নেই। হয়তো এখন যা অবশিষ্ট আছে তাও খুব তলানি পরিমাণে আছে। মনের দিক থেকে একটা মানুষকে কখনোই বলা সম্ভব না, আমি একে বলতে পারবো না। তুমি কি এই দ্বৈত অনুভূতির আমিটাকে মেনে নিবে? আয়মান তার দীর্ঘ বার্তা শেষ করে উত্তরের জন্য সাবিহার কাছ থেকে অপেক্ষা করতে থাকে। সাবিহা ক্ষণকাল চুপ থেকে পরে মাথা হ্যাঁ সূচকে নাড়িয়ে অস্ফুট শব্দে বলে, উত্তর শুনে স্বস্তির নিঃশ্বাস ফেলে হেসে দেয় আয়মান। বাহু বন্ধনের দৃঢ়তা আরো শক্ত করে আঁকড়ে রাখে সাবিহার কোমল দেহ। দীর্ঘদিনের অহেতুক উপাধি পাওয়া সম্পর্কটা আজ যেন মর্যাদার আসনে প্রতিষ্ঠিত হলো। রাতের স্তব্ধ প্রহরে বিছানায় বসে আছে পূর্ণতা। একটু আগে একগাদা বমি করে তার শরীরটা ক্লান্ত হয়ে পড়েছে। আগের তুলনায় এবার একটু বেশি কষ্ট হচ্ছে। পা তুলনামূলক ভারী হয়ে ফুলে উঠেছে। পেটেও মাঝে মাঝে হুটহাট ব্যথা করে ওঠে। রাতে একদম ঘুমাতে পারে না পূর্ণতা। ঘড়ির দিকে তাকিয়ে থাকতে থাকতে সময় পেরিয়ে যায় ওর। নিঃসঙ্গ সময়গুলো খুব যন্ত্রণায় কাটছে এখন। পূর্বের কথা চিন্তা করলে চোখ ছাপিয়ে পানি পড়ে হুটহাট। নিজেকে সামলানো কষ্টসাধ্য হয়ে পড়ে অনেকটা। আজ কোলের উপর পূর্বের পাঠানো চিঠিটা রাখা। কাগজের ভাঁজ খুলে চিঠিটা পড়ার সাহস হচ্ছে না পূর্ণতার। বুক চিরে বিধ্বস্ত কান্নায় সবকিছু ভেঙে আসতে চাইছে ওর। কতদিন পূর্ণতা ওকে দেখে না। রক্তাক্ত অবস্থায় সেদিন দেখার পর আর দেখা করার সুযোগ মেলেনি। পূর্ণতা শাড়ির আঁচলে চোখ মুছে নাক টেনে চিঠিতে অনেকক্ষণ পর হাত দিল। 3 ভাঁজের কাগজটা খুলতেই পূর্বের লেখাগুলো দেখতে পেল। কিন্তু আবারও সেই যন্ত্রণা এসে হানা দিয়ে পূর্ণতাকে অশ্রুবিদ্ধ করে ফেলল। চিঠিটা দুহাতে ধরে লেখাগুলো পড়তেই চোখ কুচকে হু হু করে কেঁদে উঠল পূর্ণতা। পূর্ণ, তুমি আজ আমার কাছ থেকে খুব দূরে আছো। আমি এক বন্দিখানায় আছি, যেখানে একটু পরপর মৃত্যু এসে ঘুরে যায়। আমি হয়তো তোমার কাছে আর ফিরতে পারবো না। ওরা আমাকে বাঁচিয়ে রাখার ভুল করবে না। আমি কখনো ভেঙে পড়বো এটা ভাবিনি পূর্ণ, কিন্তু সত্যি আজ খুব ভেঙে পড়েছি। তোমার জন্য খুব চিন্তা হয় পূর্ণ, আম্মুর জন্য চিন্তা হয়, আব্বুর জন্য চিন্তায় আমি শেষ হই। কোনো কিছু পরোয়া না করে নিজের জীবনটা শেষ করে ফেলেছি। যাদের জন্য আমি সবটা বিলিয়ে দিলাম, কেউ আমার জন্য প্রতিবাদ করতে আসেনি। আমার লেখা খুব খারাপ হচ্ছে। বুড়ো আঙুলটার মাথায় চামড়া উঠে গেছে। কলম ঠিকমতো ধরে রাখতে পারছি না।
কিন্তু আজ যদি আমি কিছু না বলি, হয়তো আর কখনো তোমাকে লেখার সুযোগ আল্লাহ আমাকে দিবে না। চিঠির উপর কয়েকটা শব্দ পড়তে একটু কষ্ট হবে পূর্ণ। রক্তের কারণে কিছু লাইন ঢেকে গিয়েছে। তোমাকে নিয়ে আমার অনেক কিছুই বলার আছে। তুমি আমাকে সবচেয়ে সুন্দর স্মৃতি উপহার দিয়েছ পূর্ণ। আমার সন্তান, আমার অংশ, আমার চিহ্ন তুমি আবার আমাকে ফিরিয়ে দিয়েছ। আমাকে ফার্স্ট যেদিন ভিজিট করতে এলে তোমার সাথে দেখা করার সাহস ছিল না জানো, তবুও তুমি আমাকে কাছে টেনে চুমু খেতে দ্বিধা করনি। আমি অবাক হয়েছিলাম, রক্তমাখা বিশ্রী ঠোঁটে কিভাবে তুমি নিজের সুন্দর ঠোঁট ডুবিয়ে নষ্ট করলে। কিন্তু আমি নিজেকে দুনিয়ার সবচেয়ে বড় অপদার্থ ভাবি। ওরা আমার সামনে তোমাকে নিয়ে হাসাহাসি করছিল, আমার উপস্থিতিতে তোমাকে লজ্জা দিচ্ছিল। আমি খুব কেঁদেছি, এখনও কাঁদছি। যে হাতটা দিয়ে আমার সন্তানের আগমন স্পর্শ করালে, সেই হাতটা ওরা ভেঙে দিয়েছে। আমি একদম নাড়াতে পারি না, মাথা ব্যথায় এখন দিনের পুরোটা সময় কাতরাতে থাকি। ওরা কেউ এসে ডাক্তার ডাকে না। ইমতিয়াজ নামক লোকটা যে আমাকে জেলের জন্য ফাঁসিয়েছে, ও কাল এসেছিল। আমি যদি ওর পা ধরে ক্ষমা চাই, তাহলে না কেউ আমাকে জেল থেকে মুক্তি দেওয়ার জন্য সাহায্য করবে। আমি ওর পা ধরতে রাজি হইনি। আমি কোনোদিন মিথ্যাকে সাপোর্ট করব না। আমি এই কথাটা তোমাকে জানিয়ে রাখলাম পূর্ণ, কারণ ওই আমাকে মূল হোতা হিসেবে ফাঁসিয়েছে। শুধু এটুকু দোয়া করো, আমি যেন মরে গেলেও ওদের কাছে মাথা নত না করি। ওরা আমার শরীরের শেষ রক্ত টেনে নিলেও ওদের মিথ্যাকে আমি মেনে নিব না। আমি তোমার কাছে ভেঙে পড়তে পারি, কিন্তু মিথ্যাবাদীর সামনে কখনো মাথা নত করব না। মৃত্যুর জন্য আমি সদা প্রস্তুত। ওয়াসিফ পূর্ব, জেলখানা। পূর্ণতার প্রতিটা চিৎকার যেন আয়েশার মনে ক্ষরণ করছে। তিনি কোনোভাবেই পূর্ণতাকে সামলাতে পারছেন না। পূর্ণতার হাউমাউ চিৎকার শুনে আয়েশার চোখ থেকে নির্লিপ্তে পানি ঝরছে। দুহাতে পূর্ণতাকে জড়িয়ে ধরে আগলে রাখলেও পূর্ণতার কান্না যেন প্রতিটি কষ্ট পাওয়ার সাক্ষী বহন করছে। বারবার পূর্ণতা অস্ত্রবিদ্ধ গলায় থেমে থেমে বলছে, ওরা হাত ভেঙে দিয়েছে মা, ওরা ওকে মেরে ফেলবে। আয়েশা ওর কথা প্রথমে না বুঝলেও পরক্ষণে চিঠির হদিস পেলে সেটা হাতে তুলে তিনি পড়তে থাকেন। ছেলের করুণ দশায় তিনি চুরমার হয়ে ভেঙে পড়লেও পূর্ণতার জন্য নিজেকে শক্ত করেন। চোখ মুছে সকল যন্ত্রণা তিনি গুটি পাকিয়ে ভেতরে দমিয়ে রাখেন। পূর্ণতাকে জড়িয়ে ধরে অনবরত মাথায় হাত বুলিয়ে নানা সান্ত্বনাসূচক বাক্য শুনিয়ে ওকে শান্ত করার চেষ্টা করেন। পূর্ণতা এখনো চোখ খিচে নিচের ঠোঁট খামড়ে অবিরাম ধারায় অশ্রু ফেলছে। আয়েশা চিঠিটার উপর আরেকবার চোখ বুলিয়ে ব্যথিত মনে সেটা ভাঁজ করে বালিশের তলায় রেখে দিলেন। শাড়ির আঁচল টেনে পূর্ণতার চোখ মুছে নাক টেনে শান্ত কণ্ঠে বললেন, কেঁদে লাভ আছে? ও কি তোমার কথা ভেবেছিল? তোমার কথা চিন্তা করেছিল? কে বলেছিল অন্যের জন্য নিজের জীবন ঝুঁকিতে ফেলতে? আর ও তো কারোর কথা শোনেনি। ও তো স্বার্থপরের মতো নিজের মার্জিই খাটিয়েছে। তুমি আমরা সবাই জানি ও যে পথে কাজ করতে চায় সেখানে কষ্ট আর মৃত্যু ছাড়া কিছুই নেই। শান্ত হও। তুমি অসুস্থ হলে ভেতরের মানুষ তো সুস্থ থাকবে না। অন্তত চিঠির মালিকের কথাটা মনে রাখো, ও নিশ্চয়ই তোমার এই অবস্থা সহ্য করবে না। কণ্ঠ ভারী হয়ে আসছিল আয়েশার। নিজেকে কান্না থেকে সংবরণ করা নিদারুণ কষ্টের ছিল। চোখ থেকে টপ টপ করে অশ্রুর বর্ষণ হচ্ছিল। মাতৃমনের বুকটা হাহা করছিল চিঠিটা পড়ার জন্য। রুহটা রেখে দেহটা পুরোটা শেষ করে দিয়েছে ওরা। আয়েশার ফোপানো আওয়াজ শুনে এবার ধীরে সুস্থে চোখ খুলে তাকায় পূর্ণতা। অশ্রু জলে টলটল করতে থাকা পূর্ণতার চোখ আয়েশার দৃষ্টিতে নিবদ্ধ হলে আয়েশা তখন ব্যথাতুর কণ্ঠে বলে ওঠে, ওরা আমার সন্তানকে মেরে ফেললে ওই আল্লাহ মালিক ওদের ছাড়বে না। আমি খোদার কাছে বিচার দিলাম ওই পাপিষ্ঠাদের শাস্তি হোক। এই অসহায় মায়ের আকুতি আল্লাহ কোনো দিন ফিরিয়ে দিবে না। ওই খোদা, দেখেছো তো, উনি কাউকে ছাড়বে না, কোনো দিনও ছাড়বে না। আমার ছেলে আজ ধুকে ধুকে মরলে ওদের কঠিন শাস্তি চাই। আমার পূর্বের ওপর জুলুম করা মানুষের বিচার। কথাটুকু শেষ করতে আয়েশার চোখে আঁচল চেপে হুড়মুড় করে রুম থেকে বেরিয়ে গেলেন। ক্ষতবিক্ষত হৃদয় নিয়ে আয়েশাও আজ বুক ভাসিয়ে কেঁদে দিলেন। স্থির হয়ে বসে থাকা পূর্ণতা অশ্রু নয়নে দরজার দিকে তাকিয়েছিল। চোখের সীমানা ডিঙিয়ে বড় বড় অশ্রু ফোঁটা গাল ভিজিয়ে পড়ছিল। শ্বাসরুদ্ধকর অবস্থায় শুধু মনে মনে বলছিল, নিশ্চয়ই কষ্টের সঙ্গে রয়েছে স্বস্তি। হ্যাঁ, নিশ্চয়ই কষ্টের পরেই রয়েছে স্বস্তি। রাতটা ভয়ঙ্কর অন্ধকারে ঢেকে আছে। চাঁদের আলোটুকু আজ নেই। কোথাও কোনো শব্দ নেই, আওয়াজ নেই, শোরগোল নেই। চারপাশে যেন রাতের আধারে গা ঢাকা দিয়ে বসে আছে। ঠান্ডা বাতাস চলছে এখন। বারান্দা দিয়ে বাইরে তাকালে কুয়াশার মতো দেখা যায়।
সাগ্রত হাত ভাঁজ করে আকাশের দিকে তাকিয়ে মনে কিছু ভেবে যাচ্ছে। মাথার মধ্যে শুধু একটাই প্যাঁচ, একটাই চিন্তা, কিভাবে ওয়াসিফ পূর্বকে জেল থেকে নির্দোষ রূপে অব্যাহতি দেওয়া যায়। ওর পেছনে যে গুরুতর ষড়যন্ত্র আছে সেটা কিভাবে নিষ্ক্রিয় করা যায়। রাতে এখন শান্তির ঘুম আসে না। চোখ বন্ধ করলে পূর্ণতার সেই অশ্রুমাখা মুখটা শুধু ভাসে। গর্ভাবস্থায় মেয়েটা প্রচুর কষ্ট পোহাচ্ছে। চিন্তার প্রহর তিল তিল করে বাড়তে থাকলে কাঁধের উপর হাতের স্পর্শ অনুভব হলো। হাতটা কার সাগ্রত সেটা বুঝতে পেরেও চোখ পিছু করে দেখল না। সাগ্রতের এরূপ আচরণ দেখে হাতের মালিকটা একটু ক্ষুব্ধ হলো যেন। সে পেছন থেকে সরে গিয়ে তারের শুকনো কাপড়গুলো ক্লিপ সরিয়ে তুলতে লাগলো। সাগ্রত আর চোখে সেটা বুঝতে পেরে চুপচাপ রুমের ভেতরে চলে যেতেই হুট করে ফিরে এসে তার পেছন থেকে কোমর জড়িয়ে কাঁধে মুখ গুজে দিল। চমকে উঠে মৃদু ভঙ্গিতে শিউরে উঠতেই সে আর তারের কাপড়গুলো হাতে নিতে পারল না। সাগ্রত পেটের উপর শক্ত করে চেপে ধরে আছে। ইদানিং সাগ্রতের শক্তি যেন আগের তুলনায় বেড়ে গেছে। নিজেকে তুলার মতো নরম অনুভব হয় সাগ্রতের বাহুবন্ধনে। স্নেহা মাথা ঘুরিয়ে সাগ্রতের মুখটা দেখতে চাইল, কিন্তু সে দেখতে পারল না। সাগ্রত আরো শক্ত করে চেপে ধরে নিচু গলায় বলল, একটু স্থির থাকো, নড়াচড়া করার দরকার নেই। এমন উত্তরে আগাগোড়া কিছু না বুঝলেও স্নেহা পাল্টা প্রশ্ন করল না। দু হাত ভর্তি শুকনো কাপড় নিয়ে সাগ্রতের উদ্ভট কাজে চুপ করে দাঁড়িয়ে রইল। এদিকে ঠান্ডা বাতাসে শরীরের পশম কাটা দিয়ে উঠছে। সাগ্রতের গায়ে জিপার সিস্টেমের নর্মাল জ্যাকেট থাকলেও স্নেহার গায়ে কিছুই নেই। কাপড় তোলার সময় মনে ছিল না শালটার গায়ে টানতে। স্নেহা অনেকক্ষণ পর জিজ্ঞেস করল, তুমি কি আবার কেস নিয়ে চিন্তা করছো? সাগ্রত অস্ফুট স্বরে উত্তর দিল, স্নেহার শুকনো কাপড়গুলো আবার তারে ঝুলিয়ে দিল। পেটের উপর রাখা সাগ্রতের হাতে নিজের দু হাত রেখে দিল। মুখটা ডান দিকে ফিরিয়ে সাগ্রতের গালে ওষ্ঠ স্পর্শ করল। সাগ্রত চোখ খুলে তাকালে ওই অবস্থায় দুজনের চোখাচোখি হয়ে যায়। স্নেহা যেন গভীর দৃষ্টিতে সাগ্রতকে বোঝার চেষ্টায় আছে। সাগ্রত ওই ভঙ্গি দেখে দ্রুত স্নেহাকে ছেড়ে দিয়ে রুমের ভেতরে চলে গেল। সাউদা বিছানায় ঘুমিয়ে আছে দেখে নিঃশব্দে ওর কাছে গিয়ে কপালে চুমু দিল। স্নেহা ততক্ষণে সব কাপড় এনে সোফার উপর রেখে দিতে সাগ্রতের দিকে তীব্র দৃষ্টিতে তাকালো। সাগ্রত সেদিকে ধ্যান না দিয়ে আইপ্যাড অন করে আবারও কেস সংক্রান্ত ঝামেলা নিয়ে বসল। স্নেহা ইদানিং লক্ষ্য করছে সাগ্রত বেশিরভাগ সময় প্রচুর দুশ্চিন্তায় ভুগছে। আগে কখনো কোনো কেস নিয়ে এমন বিবশ, বেহাল, বিমর্ষ অবস্থা দেখেনি। স্নেহা গায়ে মোটা শালটা জড়িয়ে নিতে সাগ্রতকে খোঁচা মেরে বলল, সিরিয়াল কিলারকে এই অবস্থায় মানায় না। খোঁচা খেয়ে চকিত দৃষ্টিতে তাকালো সাগ্রত। দুই ভ্রু খানিকটা কুচকে হাতের আইপ্যাডটা পাশে রেখে উঠে দাঁড়াতেই সন্দিগ্ধ গলায় বলল, কি অবস্থায় মানায় তাহলে? আমাকে কি অবস্থায় দেখতে চাচ্ছ? কথার ভঙ্গি ও চোখের চাহনি দুটোই স্নেহাকে বিব্রতকর অবস্থায় ফেলে দিল। এর মধ্যে সাগ্রত যেভাবে এগিয়ে আসছে এতে প্রচণ্ড লজ্জাবোধ হচ্ছে তোর। স্নেহার দুই হাতের শালটা আরেকটু চেপে ধরতেই চোখ দুটো নিচু করে থতমত করে বলল, না, ওই যে বলতে চাচ্ছিলাম, মানে আর কি, তুমি ওভাবে। স্নেহা তার কাঙ্ক্ষিত কথাটা শেষ করতে পারল না। সাগ্রত হেঁটে এসে স্নেহার একদম নিকটে দাঁড়িয়ে ভ্রুকুঞ্চন মুখভঙ্গিতে বলে উঠল, আমার দিকে কি তুমি আগের মতো ধ্যান দাও না? সাউদা আসার পর থেকে 2 মিনিট আমাকে সময় দিয়েছো। বলো স্নেহময়ী, তুমি কি আগের মতো আমাকে প্রপার অ্যাটেনশন দিচ্ছ? স্নেহার মুখ ভীষণ কালো হয়ে গেল সাগ্রতের কথা শুনে। সাউদা যত বড় হচ্ছে ততই সাগ্রতের সাথে সূক্ষ্ম একটা দূরত্ব না চাইতেই সৃষ্টি হচ্ছে। নিজের দিক থেকে বিশাল অপরাধ হয়েছে বলে স্নেহা পাল্টা কোনো উত্তর দিল না, কিন্তু সাগ্রত একটা অভাবনীয় কাজ হিসেবে হালকা মতো ধাক্কা দিয়ে স্নেহাকে ডিভানে ফেলে দিলে গা থেকে শাল সরে গিয়ে স্নেহা ডিভানে বেকায়দায় পিঠ লাগিয়ে পড়ে গেল। সাগ্রতর মাথার দুই পাশে হাত ফেলে ঝুঁকলে অভিযোগ ছুড়ে বলল, আমার গায়ে হাত দিয়ে তুমি শো। আগের মতো কি আমার দিকে তাকাও? আমি টেনশন করছি না কি করছি সেদিকে লক্ষ্য রাখো। ইউ আর ওয়ার্থলেস। জাস্ট হেট ইউ স্নেহময়ী, জাস্ট হেট ইউ। সাগ্রতের ক্ষিপ্ত কথায় প্রচণ্ড নিশ্চুপ হয়ে যায় স্নেহা। মেয়ের জন্য ঠিকই আগের মতোই খেয়াল রাখা সম্ভব হয় না, কিন্তু সাগ্রতের মতো এত ম্যাচিওর্ড ব্যক্তির কাছে এই সূক্ষ্ম ব্যাপারগুলো এত ভয়ঙ্কর হয়ে উঠবে সে সম্বন্ধে ওর জানা ছিল না। স্নেহার ঢোক গিলে আশ্বস্ত কণ্ঠে নরম ভঙ্গিতে বলল, তোমার মেয়ের জন্যই তো পারি না। আমরা কি আগের মতো আছি বলো? এখন তো আমাদের মাঝে সাউদা আছে,
ওর দিকে কি ধ্যান দিতে হবে না? স্নেহার যৌক্তিকতা শুনে কিছুটা নরম হলো স্বাগত, কিন্তু তখনও সে স্নেহার উপর ঝুঁকেছিল। স্নেহা ওকে উপর থেকে সরতে বলে বিছানায় শুয়ে পড়তে বলল। আজ কেসের চিন্তায় রাত না জেগে ঘুমাতে বলে যেই উঠতে নিবে অমনি স্বাগত ওর উপর ভর ছেড়ে দিয়ে ওষ্ঠযুগল আবদ্ধ করল। স্নেহা প্রচণ্ড মাত্রা অবাক হয়ে বিস্ফোরিত চাহনিতে তাকিয়ে থাকলে স্বাগত নিজের ওষ্ঠকার্য সম্পাদনে মগ্ন ছিল। ধুধু মরুভূমিতে এক ফোঁটা জলের আভাস দেখলে মনে হয় যে পুলকের উদ্ভাস জন্মে, ঠিক তেমনই উদ্দীপ্ত অবস্থায় স্বাগত ছিল তখন। পরিচিত উষ্ণটায় নিজের ভারী গা ছেড়ে দিয়ে ওষ্ঠমায়ায় নিমত্ত ছিল স্বাগত। শ্বাস টানের জোগাড় হলে স্বাগত দ্রুত স্নেহাকে ছেড়ে দিয়ে লম্বা নিঃশ্বাস ফেলতে লাগলো। স্নেহা এমন পরিস্থিতিতে সুপ্ত লজ্জায় পড়লে তাড়াতাড়ি স্বাগতকে সরিয়ে ডিভান থেকে উঠে দাঁড়ালো। সাউদার পাশে গিয়ে তৎক্ষণাৎ কম্বলের ভেতরে ঢুকে মাথা মুড়ে শুল। স্বাগত ডিভানে বলে শ্বাসকার্য চালাতেই এই দৃশ্য দেখে ঠোঁটের কোণে কিঞ্চিত হাসি ফুটল। জ্যাকেটের জিপারে হাত রেখে সেটা উপর থেকে নিচের দিকে টান মেরে খুলল। গা থেকে ধূসর বর্ণের জ্যাকেট খুলে কালো টি শার্টটা একটু ঠিকঠাক করে নিল। বিছানার ডান পাশে স্নেহা, মাঝখানে সাউদা, তারপর স্বাগত শুয়ে থাকে। স্বাগত হেঁটে এসে যেদিকে ঘুমায় সেদিক থেকে আইপ্যাড তুলে ডিভানে গিয়ে বসে। স্নেহা মাথা থেকে চোরের মতো কম্বল সরিয়ে উকি মারতেই স্বাগতের চাহনির সাথে চোখাচোখি হয়ে যায়। তাড়াতাড়ি আবার আগের মতো কম্বল মুড়ে মাথা ঢাকতেই সাউদা অস্ফুট আওয়াজে কেঁদে ওঠে। ঘুমের ঘরে ছোট্ট সাউদার বুকে হাত বুলিয়ে দিতেই সাউদা ঘুমিয়ে পড়ে, কিন্তু সাউদার দিকে খেয়াল দিতে কখন যে স্বাগত স্নেহার পেছনে যে শুয়ে পড়ে সেই ধ্যান অবশ্য স্নেহার নেই। স্নেহা ঠিক করে শুতেই দেখে চোখের উপর কবজি তুলে শটান হয়ে শুয়ে আছে স্বাগত। এদিকে মেয়ের পাশে বাম দিকটা শূন্য। স্নেহা আর কথার তলব না টেনে সাউদার পাশে কোল বালিশ রেখে স্বাগতের দিকে ফিরল। চোখের উপর থেকে কবজি সরিয়ে ওর মুখের দিকে এগোলো। স্বাগত চোখ বন্ধ করে থাকলেও স্নেহা জানে স্বাগত ইচ্ছে করে এমনটা করছে। স্নেহা ধীরে সুস্থে কম্বলটা টেনে স্বাগতের পা থেকে বুক পর্যন্ত ঢাকল। শীতের জন্য হাতের তালু বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। হাত গরম করার দুষ্টু বুদ্ধি মাথায় চাপলে স্নেহা চুপচাপ স্বাগতের টি শার্ট উঠিয়ে দু হাত ঝুঁকিয়ে দেয়। উষ্ণ বুকের উপর ঠান্ডা হাতের তালু বসিয়ে দিতেই স্বাগত হকচকিয়ে চোখ খুলে আর্তনাদে চেঁচিয়ে ওঠে, স্নেহময়ী হাত সরাও, সরাও! কি খারাপের খারাপ? নিজের ঠান্ডা হাত এনে আমার বুকের উপর রাখছো? হাত সরাও বলছি, বরফের মতো ঠান্ডা হাত। স্বাগতের এমন অপ্রতিভ আচরণ দেখে খিলখিল করে হেসে দেয় স্নেহা। স্বাগতের গরম গায়ে ঠান্ডা হাত বসিয়ে উষ্ণতা নিতে চরম লাগছে তার। স্নেহার চালবাজি বুঝতে পেরে স্বাগত কিছুক্ষণ কপাল কুঁচকে শক্ত চাহনিতে তাকিয়ে থাকলে পরক্ষণে কিছু না বলে স্নেহার দিকে ঘুরে কম্বলটা গলা অবধি টেনে চোখ বন্ধ করে বুকের উপর থেকে ঠান্ডা হাত তখনও সরায়নি স্নেহা। পিটপিট করে হাস্যোজ্জ্বল চাহনিতে দেখছিল স্বাগতকে। স্বাগত চোখ বন্ধ করে স্নেহার এক দৃষ্টিতে তাকিয়ে থাকা বুঝতে পেরে চট করে সেও স্নেহাকে ঠান্ডার শিহরণ কাঁপিয়ে দেয়। নিজের ঠান্ডা হাত স্নেহার কামিজ উঠিয়ে পেটের উপর রাখতেই স্নেহা চিৎকার দিতে চেয়ে মেয়ের জন্য কণ্ঠ নিচু করে বলে ওঠে, এ কি করছো? তোমার হাত খুব বেশি ঠান্ডা, বরফের চাকা যেন রাখছো। হাত সরাও প্লিজ। স্বাগত ত্যক্ত ভঙ্গিতে বলে উঠল, এখন কেমন লাগে? নিজের বেলায় ফিটফাট, অন্যের বেলায় বাজিমাত। ন্যাকড়া না দেখিয়ে চুপচাপ শুয়ে থাকো। বেশি চিল্লাচিল্লি করলে কি করতে যে কি করব নিজেও জানি না। আমার হাত কিন্তু খুবই খারাপ স্নেহময়ী, অ্যালার্ট থাকাটা তোমার কর্তব্য। অন্ধকার জেলের সময়গুলো খুবই জঘন্য হিসেবে কাটছিল। কখন সকাল হয়ে রাত হয়, কখন ভোরের আলো ফুটে, রাতের আধার নামে কিছুই জ্ঞাতব্য ছিল না পূর্বের। এক একটা দিন এক একটা অভিশাপের মতো যাচ্ছিল ওর। 24 ঘন্টার অর্ধেকটা সময় অর্ধচেতন হিসেবেই থাকত। বেঁচে থাকার আশা এবং জেল থেকে নির্দোষ হিসেবে বের হওয়া সবকিছু পূর্ব ত্যাগ করেছিল বহু আগেই। জীবনের দুর্বিষহ দিনগুলো নিজের অন্তিম সময় বলে বিবেচনা করত। যে কোনো মুহূর্তে মৃত্যুর আগমন চলে আসতে পারে এই নিয়ে প্রচণ্ড সজাগ ছিল। শরীরের ওপর ন্যূনতম শক্তি ছিল না ওর। খাবার চিবিয়ে খাওয়ার মতো অবস্থা ফুরিয়ে গিয়েছিল। চোখের উপর স্বচ্ছ পানির আভাস সর্বদা অনুভূত হতো। টলটল করে চোখ থেকে পানি গড়িয়ে পড়ত। ঝাপসা দৃষ্টি দিয়ে জেলের সিন্ডিকের দিকে ঘন্টার পর ঘন্টা তাকিয়ে থাকত। প্রচণ্ড মাথা ব্যথায় দেয়ালে কতবার বাড়ি মেরেছে সেই হিসেব আর নেই। কপাল ফেটে কানের পাশে
তরল জিনিসের অস্তিত্ব অনুভব হয়েছে সেই হদিস নেই। যখন কানের পাশে চিপচিপে লাগতো তখন হাত দিয়ে বুঝতো তাজা রক্ত বেয়ে পড়ছে। রেখে যাওয়ার কষ্টগুলো খুব পীড়া দেয়। হাসপাতালের বেডে শুয়ে থাকা সেই মলিন মুখের চেহারা আমার হৃদয়ের রুদ্ধ দ্বারে এখনো কঠিনভাবে আঘাত করে। আমি সেদিন তাকে আগলে রাখতে পারিনি। তার সব যন্ত্রণা আমি কোনোভাবেই নিজের করতে পারিনি। যতবার দূরে গিয়েছি আমি নিজের ক্ষতি করেছি, আমি নিজেকে ধ্বংস করেছি। আমার নিজের বানানো নিয়ম কারণ আমি নিজেই ভেঙে ফেলেছি। তার আগমনের প্রথম দিকে আমি তখনও জানতে পারিনি তার জন্য আমার মধ্যে কিসের অনুভূতি হচ্ছিল। বুঝতে পারিনি আমার মনের রাজ্য জুড়ে তার রাজত্ব ইতিমধ্যে একটু একটু করে শুরু হতে যাচ্ছিল। তার মোহময় মুখটা দেখার জন্য আমার দৃষ্টি প্রতিনিয়ত তাকে খুঁজে বেড়াত। তার প্রতিটি পাগলামিপূর্ণ অভিব্যক্তি শোনার জন্য আমার মন প্রাণ ব্যাকুল হয়ে উঠত। তার নরম স্পর্শ পাবার আকাঙ্ক্ষায় প্রচণ্ড উন্মুক্ত হয়ে যাব আমি কখনো ভাবিনি। আজ আমি শঙ্কিতপূর্ণ। এই নির্জন জেলের মধ্যে কোথাও তুমি নেই, তোমার স্পর্শ নেই, তোমার দেখা নেই, তোমার আগমন নেই। তোমার জন্য নিচ থেকে আমি শেষ হয়ে যাচ্ছি। আজও এই অন্ধকার সেলের ভেতর অদ্ভুত আলোর জন্য প্রতীক্ষায় আছি। আমার বিশ্বাস তুমি আমার ব্যর্থ জীবনের সবচেয়ে সার্থক ব্যক্তি হিসেবে আসবে। এক নতুন দিনের উন্মোচন করে আমার শেষ চিহ্ন নিয়ে তুমি আবারও নিজেকে করবে, ভুলিয়ে দিবে সমস্ত ঈর্ষা, কলুষতা, যন্ত্রণা, স্বার্থপরতার প্রহর। আমি শুধুই স্বপ্ন দেখি তোকে ঘিরে, সমাজকে ঘিরে, দেশ এবং রাজনীতিকে ঘিরে। একদিন দেখা হবে, যেদিন ভেঙে যাবে সব মিথ্যের পরিকল্পনা। হয়তো একদিন বীর বেশে ফিরব, হয়তো সত্য আঁকড়ে লাশ হয়ে অগোচরে হারিয়ে যাব। সকাল 10:20। নাস্তার টেবিলে মগের হ্যান্ডেলে আঙুল পেঁচিয়ে ঠোঁটের কাছে আনতেই বিশ্রী রিংটোনে ফোন বাজতে লাগলো। মগটা টেবিলের আগের জায়গায় রাখতেই ফোনটা রিসিভ করে কানে রাখলো। অমনি ওপাশ থেকে সতর্ক ভঙ্গিতে কেউ বলল, সাগ্রত স্যার, পেয়ে গেছি। উত্তরটা শুনে মুখের পাউরুটি আর চিবাতে পারল না সাগ্রত। এক চিৎকার দিয়ে চেঁচিয়ে উঠতে কফি ফেলে দৌড় লাগালো। কালের আবর্তনে দুঃসহ জীবনের গতিবেগ আশ্চর্য ধারায় পরিবর্তন হলো। পশ্চিম আকাশে ডুবে যাওয়া তপ্তহীন সূর্যটা পুনরায় পূর্বাকাশে তেজি রূপে দেখা দিল। নবজাগরণের দামামার শব্দ বজ্রকণ্ঠের মতো উচ্চারিত হতে লাগল চারধার জুড়ে। ক্ষণে ক্ষণে যন্ত্রণা সহ্য করতে থাকা পূর্বের জীবনে হঠাৎ এক টুকরো আশার আলো জ্বলে উঠল মহাসংগ্রাম শেষে। দেহের সবটুকু শক্তি খরচ করে শক্ত মনোবলের আদর্শ পড়ে সে যখন জেল থেকে অব্যাহতি পাওয়ার এক গুঞ্জন শুনল, তখন মনে প্রাণে আরও কঠোর হয়ে উঠল সে। এবার আর হার নয়, মিথ্যের বেড়াজাল ছিঁড়ে অবশ্যই হবে সত্যের জয়। দুর্নীতিবাজ মিথ্যাবাদীকে পরাস্ত করার দায়িত্ব এবার ঐশ্বরিক শক্তির উপর ন্যস্ত। দুনিয়ার মানুষ যখন বিবেকের আদালতে পরাজিত, ঐশ্বরিক জগতের সেই সৃষ্টিকর্তাই তখন বিচার করতে সমর্থ। প্রকৃতির অভিশংসন এবার দহনের মতো জ্বালিয়ে দিবে মিথ্যার কিঙ্করকে।
সাগ্রত সেদিন কফি ফেলে আধা খাওয়া নাস্তা ছেড়ে সত্য সন্ধানের উদ্দেশ্যে দৌড় লাগিয়েছিল ঠিকই, কিন্তু মৃত্যুর খুব কাছাকাছি নাকি পূর্বের যাত্রা হচ্ছিল জেলে। এরপরের ঘটনা আজও ধোঁয়াশা, আজও অজানা, আজও সকলের নিকট গোপন। তীব্র উত্তেজনায় আবারও ফেটে পড়ে পুরো ঢাকা শহর। সংবাদ মাধ্যমে আবারও মুখ্য হয়ে ওঠে ওয়াসিফ পূর্বের খবর। বড় বড় নেতারা নিন্দা বাক্য বাদ দিয়ে টিভির সামনে তাদের গুরুত্বপূর্ণ আলোচনায় বসল। কনকনে শীতের মৌসুমে পূর্বের অব্যাহতির খবর যেন উত্তাপের মতো মুখরিত হচ্ছিল। যারা এতদিন চুপ ছিল এবং পূর্বের উপর জুলুমের তামাশা দেখেছিল, তারা হুট করে মাথা চাড়া দিয়ে উঠল সত্যকে জানার জন্য। শুরু হলো মানববন্ধন, সড়ক অবরোধ এবং হৈ হৈ মাতামাতিতে লম্বা র্যালির আন্দোলন। গুটিয়ে থাকা জনগণ এক সুপ্ত করাঘাতে দাবিয়ে রাখা সত্য উদ্ঘাটনের জন্য প্রচণ্ড উন্মুখ হয়ে উঠল। আদালতে তখন পূর্বের কেস নিয়ে দফায় দফায় শুনানি হচ্ছিল ঠিকই, কিন্তু শেষমেশ কাঙ্ক্ষিত দিন হিসেবে বিচার শুনানোর দিনটিও চলে এলো দ্রুত। পূর্বকে 3 সপ্তাহ ধরে অত্যাচার করে না, খাবার নিয়ে নিরাসক্ত দেখায় না, কোনো রূপ অন্যায় আচরণ করে না জেলখানা। কেন করে না সেই বিষয়টা এখনো ধোঁয়ার আড়ালে আবৃত। কি করেছিল পূর্ব যার জন্য জেল থেকে মুক্তি পাওয়ার শুনানি অকস্মাৎ এসে পড়ল? বিচারের দিন যখন পূর্বকে আদালতে পেশ করা হলো, তখন সাগ্রত প্রচণ্ড মাত্রায় অবাক হয়েছিল। পূর্বের অবস্থা এতটাই রোগা, জীর্ণ এবং অসুস্থ হয়ে পড়েছে যে আগের রূপের সাথে এই রূপটা কোনোভাবেই মিলানো যাচ্ছিল না তখন। কিন্তু চোখের দৃষ্টি এবং মনের তাগিদ যেন আরও আগের মতোই বলিয়ান, অটল এবং অবিকল ছিল ওর। সাগ্রত তার দীর্ঘ সাধনায়, প্রচুর চেষ্টায় পূর্বকে বের করে আনার নানা পন্থা অবলম্বন করেছিল ঠিকই, কিন্তু শেষ মুহূর্তে এমন কি ঘটেছিল জেলের ভেতরে যার জন্য আজ পূর্ব অব্যাহতি পাওয়ার ঘোষণা পাচ্ছে, সেটা সম্পূর্ণ অজানা ওর। পূর্ব যেন বিরাট এক সত্য বুকের ভেতর পুষে রেখেছে। সাগ্রত অনেক জিজ্ঞাসা করেও পূর্বের কাছ থেকে সেই সত্য জানতে সামর্থ্য হয়নি। পূর্ব চুপ ছিল, কিন্তু নিজের গম্ভীর ব্যক্তিত্বের মাঝে কিছু একটা অগোচরে লুকিয়ে বেড়াচ্ছিল। পূর্বের ভাগ্যের চাকা হুট করে অনুকূল্য হয়ে উঠবে ভাবা যায়নি। এ খবর শুনে ওয়াসিফ ভিলায় গর্ভবতী পূর্ণতা এক পলক পূর্বকে দেখার জন্য অস্থির হয়ে উঠলেও নিজের দায়বদ্ধতার দিকে দৃষ্টি রেখে সেও সেই ইচ্ছেটাকে দমিয়ে রাখল। পূর্ব জেল থেকে শেষ যেই চিঠিটা সাগ্রতের হাত দিয়ে পাঠিয়েছিল, তাতে সে স্পষ্ট করে বলেছিল যে কোনো অবস্থায় বাড়ি থেকে এক পা যেন না বেরোয়। যত দুর্ভোগ, যত দুর্যোগ, যত দুশ্চিন্তায় হোক না কেন, বাড়ির সীমানা পেরিয়ে বাইরে যাওয়ার প্রতি পূর্ব তার রক্তমাখা লেখনীতে জোরালো হুঙ্কার দিয়েছিল। টিভির পর্দায় যখন পূর্বকে নিয়ে নানা সমালোচনা হতো, তখন অদ্ভুতভাবে কেউ না কেউ সেই জবাবের পাল্টা একটা যোগ্য উত্তর দিয়ে মুখ বন্ধ করে দিত। পূর্বকে ঘিরে যত মিথ্যা মামলার ফ্যাসাদ পাকানো হয়েছিল, তার মধ্যে একটা প্রমাণ সাধ্য হয় যে পূর্বের অধীনে কর্মরত ব্যক্তি হিসেবে ব্যক্তিগত গাড়ির যেই ড্রাইভার ছিল, অর্থাৎ মমিনী, ওই কোকেনের প্যাকেটগুলো গাড়ির গদিতে লুকিয়েছিল। এটা প্রমাণ করতে সাগ্রত নিজের হাতেই সবটা হ্যান্ডেল করে প্রমাণ এনেছে। মমিন এখন পলাতক হলেও মমিন ওয়াসিফ ভিলার যে কক্ষে থাকত, সেই রুম তল্লাশি করে দেয়াল ঘড়ির পেছনে কোকেনের প্যাকেট পাওয়া গিয়েছে। সেই সাথে জুসের বোতলে ফেন্সিডিল এবং টিস্যুর বক্সে রিভলভার পেয়েছে পুলিশ। নাটকীয় ঘটনায় সবকিছু আগে থেকে সাজানো গোছানো পরিকল্পনা লাগছিল সাগ্রতের। পূর্বকে গ্রেফতার করার পর অন্তত 2 বার পুরো বাড়ি তামা করে তল্লাশ করেছে পুলিশ। বাদ দেয়নি তখন মমিনের কক্ষ, কিন্তু সেই সময় মমিনের কক্ষ থেকে সামান্য সুতা উদ্ধার করতে পারেনি পুলিশ। তাহলে আজ কিভাবে পুলিশ ওয়াসিফ ভিলায় আসতে না আসতেই মমিনের কক্ষে ঢুকে এগুলো এক মনে পেয়ে গেল? গভীর ষড়যন্ত্রের গন্ধ যখন চারপাশ আচ্ছন্ন রেখেছিল, তখন সেটা কেবল সাগ্রত টের পেয়েছিল। ওয়াসিফ পূর্বের আকস্মিক নীরবতা, কিছু জিজ্ঞেস করলে চুপ করে থাকা মমিনের দোষী সাব্যস্ত ঘটনা, আদালতে হঠাৎ পূর্বের নির্দোষ প্রমাণ হওয়া, জেল থেকে মুক্তির ঘোষণা আসা, এসবই যেন বানোয়াট খেলার একটা অংশ ঠিক ছিল। রাজনীতি নামক ধূর্ত খেলায় পূর্ব শেষ মুহূর্তে কোনো জঘন্য অংশে জড়িয়ে পড়ল কিনা, এই নিয়েও নানা শঙ্কায় পড়ল সাগ্রত। কিন্তু পূর্ব ইনিয়ে বিনিয়ে সাগ্রতকে এটা বুঝিয়ে দিল যে জেলের ভেতর যা হয়েছে তা সকলের ভালোর জন্য হয়েছে, এবং সেই ভালোর রেশেই পূর্ব বহু কষ্ট শেষে জেলের থেকে মুক্তি পাচ্ছে। সে কোনো অন্যায় কাজ কোশমিন কালেও করেনি, না আজ সে কোনো অন্যায় কাজ করছে। সাগ্রতের জন্য এমন কথা বিশ্বাস করা কঠিন হলেও রাজনীতির জগতে সবই সম্ভব, এটাও সে কাটায় কাটায় মানত। কিন্তু জেলের ভেতর যা হয়েছে, তারা পূর্ব কোনো ঘটনাকে ইঙ্গিত দিল তা বুঝতে পারেনি সাগ্রত।
আদালতে আসামি হিসেবে পূর্বের কক্ষ থেকে যে উকিল দাঁড়িয়েছিল তাকেও যেন অদ্ভুত কারণে অন্য মনস্ক দেখাচ্ছিল। পূর্বের মুখ থেকে শোনা 3 জন ব্যক্তির মধ্যে যার নামটা পূর্ব জোর দিয়ে বলেছিল সেই ইমতিয়াজ উদ্দিন যেন প্রফুল্ল চেহারার আদালতে বিচারের শুনানি শুনছিল। সাগ্রত একবার পূর্বের গম্ভীর চেহারা দেখে ঘটনা বোঝার চেষ্টা করে, আরেকবার চেষ্টা চালায় ইমতিয়াজের উৎফুল্ল মেজাজের চেহারা দেখে, কিন্তু ফলাফল প্রতিবারের মতোই শূন্য হয়ে যায়। সাগ্রত জেলের ভেতর যেই দারোগারকে টাকা খাইয়ে অভ্যন্তরীণ ঘটনা শুনত, সেই দারোগাও অন্তিম মুহূর্তে কোনো জবাব চুকাতে পারল না। শুধু এইটুকুই ছিল দারোগার শেষ কথা যে একদিন ইমতিয়াজ উদ্দিন পূর্বকে দেখতে জেল এসেছিল, এবং সেদিন ইমতিয়াজ উদ্দিন কী কথা বলে সেটা জানা যায়নি। তবে পূর্ব প্রচুর আকুতির সুরে মিনতি করছিল কোনো কিছু নিয়ে। এক পর্যায়ে নাকি হাত জোর করেছে ইমতিয়াজের সামনে, এবং ইমতিয়াজ উদ্দিন পৈচাসিক হাসিতে হো হো করে হাসছিল এই দৃশ্য দেখে। এরপর থেকেই পূর্ব চুপ হয়ে যায়, নিচ থেকে খাওয়া দাওয়া বন্ধ করে দেয় এবং পানির ছিটে ফোটাও সে গলা দিয়ে নামানো কমিয়ে ফেলে। ইমতিয়াজ উদ্দিনের সেই সাক্ষাৎটাই ছিল শেষ সাক্ষাৎ। এরপর থেকে আর সে জেলে আসেনি পূর্বকে দেখতে। এখানেও বিশাল রহস্য মনে গুঁজে দিয়েছে, কিন্তু দারোগা আর কোনো গোপন তথ্য দিতে পারেনি সাগ্রতকে। উত্তপ্ত মরুভূমিতে এক ফোঁটা পানি পেলে মন যেমন উচ্ছ্বসিত হয়ে ওঠে, তেমনি ওয়াসিফ ভিলায় পূর্বের আগমন শুনে রুক্ষ ভারাক্রান্ত শীর্ণ পরিবেশ পাল্টে গিয়ে অনাবিল খুশিতে উল্লাসিত হয়ে যায়। আয়েশা এই খবর যখন জানতে পারেন, নিজের কান্না আটকাতে পারেনি। তখন খুশিতে কেঁদে দিতেই ফ্লোরে বসে পড়েন তিনি। খোদার দরবারে প্রতিদিন মাথা ঠেকিয়ে আরজি যা যা জানিয়েছিল তার মধ্যে বড় ইচ্ছাটি কবুল হয়ে গেছে আজ। মাতৃমনের সকল ব্যথা ওই একটা খবরে উপশম হয়েছে তৎক্ষণাৎ। পূর্ণতাকে সুসংবাদ জানাতে গিয়ে রুমের দরজায় কড়া নাড়লে পূর্ণতা অশ্রুধারা মুছে শাশুড়ির কাছে আসে। আয়েশা অশ্রু নয়নে অপলক তাকিয়ে থাকতেই হঠাৎ গাল ভিজিয়ে ওকে জানিয়ে দেয় পূর্বের ছাড়া পাওয়ার কথা। কোনো এক কারিশমায় ওনার ছেলেকে অতি দ্রুত ওয়াসিফ ভিলায় ফিরিয়ে দিচ্ছে মহান শক্তিশালী খোদা। কথাটুকু শেষ করতে আয়েশা তৎক্ষণাৎ শব্দ করে কেঁদে উঠে 2 হাতে পূর্ণতাকে জড়িয়ে ধরে। হাউমাউ করে তীব্র কান্নায় ভেঙে পড়লে পূর্ণতার ঢোলা পোশাকের ম্যাক্সি নামধারী বস্তুটার কাছে টপ টপ করে আয়েশার অশ্রুপাত হতে থাকে। পূর্ণতা স্থির হয়ে দাঁড়িয়েছিল, শুধু আয়েশাকে পাল্টা করে 2 হাতে জড়িয়ে ধরার মানসিকতায় সে ছিল না। সবকিছু ভেঙে চুরে বিধ্বস্ত কান্নায় বুক নিংড়ে আসছিল পূর্ণতার। অবশেষে বহু প্রতীক্ষার সেই সুবর্ণ সংবাদটি এসে পড়েছে কর্ণকুহরে। চোখ বন্ধ করে ঠোঁট কামড়ে আকস্মিক কান্নার জন্য ধীরে ধীরে কাঁপছিল সে। আচমকা গলদেশ পেরিয়ে ফোপানো সুর নিস্তব্ধ রুমের ভেতর প্রকাশ হতেই ধীরে সুস্থে আয়েশাকে জড়িয়ে ধরার হাত দুটো সজোরে জাপটে ধরে। আয়েশার কাঁধে মুখ লুকিয়ে পূর্ণতা কাঁদতে থাকে। ক্ষণিকের মধ্যে দুজনের মধ্যে আনন্দ অশ্রুর ধারাবর্ষণ ঘটলে আয়েশা নিজেকে অনেকক্ষণ পর সামলে নেয়। নিজের ভেজা চোখ শুকনো হাতের তোলোয় মুছে নিজের সফেদ শাড়ির আঁচল টেনে পূর্ণতার সিক্ত গাল মুছে দেয়। পূর্ণতা তখনও চোখ বন্ধ করে হু হু করে কাঁদছিল। একটা হাত পেটের উপর রেখে অন্য হাতটা শাশুড়ির হাতের মুঠোয় ছিল। মুঠোয় ধরে রাখা হাতটা আয়েশা নিজের ঠোঁটের কাছে টেনে স্নেহ ভরা চুমু খেল। পূর্ণতার চোখ দুটো ভালো করে মুছে দিতে আয়েশার নরম কণ্ঠে বলল, এবার আসলে আর যেতে দিব না মা, আর দূরে যেতে দিব না। নিজের গহনা বেচেও যদি বেকার ছেলেকে ঘরে পালা লাগে আমি তাও করব, কিন্তু ওই রাজনীতিতে আমি যেতে দিব না। ওই নরকের কাছে যাওয়ার মানে নেই। এই যুগে সুস্থ রাজনীতি হয় না। টাকার জোরে কিছু অসাধু মানুষ সবাইকে দুর্নীতি করতে বাধ্য করে। মাগো, আর কেঁদো না, তুমি আবার কাশতে কাশতে বমি করে দিবে। আয়েশার শান্ত সুর শুনে পূর্ণতা বেশ সময় পরে ঠান্ডা হয়। বাথরুমে গিয়ে বেসিনের সামনে যেয়ে চোখে মুখে পানির ছিটা মারে। গলার পাতলা ওড়না দিয়ে চোখ মুছতে দক্ষিণ দিকের জানালায় নজর পড়ে। সন্ধ্যা শেষে রাতের আকাশে শুভ্র বৃত্তের চকচকে চাঁদ উঠছে। সেই চাঁদের জ্যোৎস্না আলোতে ঝিমিয়ে থাকা পরিবেশ স্নিগ্ধ লাগছে। পায়ে পায়ে হেঁটে জানালার কাছে যেতেই শীতের হিমেল হাওয়া এসে গা কাঁপিয়ে দেয়। 2 হাতের তালু দিয়ে 2 বাহুতে অনবরত উষ্ণভাব আনয়ন করতেই পূর্বের কথা আবার মনে পড়ে। মাঝ থেকে কতগুলো মাস পেরিয়ে গেল, ভাবা যায় না। যার চেহারা একবার না দেখলে অস্থির হয়ে উঠত, সেই রাশ ভারী মুখটা কতদিন দেখতে পায় না। সেই মানুষটার বুকটার মধ্যে কতদিন মাথা রাখার সুযোগ মেলে না। হাত বাড়িয়ে স্পর্শ করার সৌভাগ্য হয় না এখন আর। রুমের মধ্যে সেই মানুষটার পরিচিত গন্ধ যেন বহুদিন ধরে নাকে আসে না। এখনও চোখ বন্ধ করলে জেলের সেই দৃশ্যপট স্মরণে ভেসে বেড়ায়। মনের অগোচরে তার পুরনো দিনগুলো এসে যায়।
পূর্বের হাসি, কান্না, খুশির মুহূর্তগুলো মন আবার খুব করে পেতে চায়। এবার এই মানুষটা আসলে আর তাকে কোথাও যেতে দেয়া হবে না। তার জীবনের সকল যন্ত্রণা মুছে দিয়ে কিছু সুখকর স্মৃতি দিবে পূর্ণতা, আর তাকে দূরে যেতে দিবে না। জানালার ডান পাশে শরীর হেলান দিয়ে পেটের উপর হাত রাখে পূর্ণতা। রাতের ওই বৃত্তাকার চাঁদের দিকে দৃষ্টি রেখে মনে মনে বলতে থাকে কিছু কথা। মনের গোচরে তুমি আছো, চোখের গোচরে আজ নেই। চোখ বন্ধ করলে তোমাকে দেখতে পাই আমি, চোখ খুললে তুমি পাশে নেই। আয়মান তার ব্যস্ত জীবনে বিভোর হয়ে পড়লে সাবিহার প্রতি দায়িত্ব পালনে যথেষ্ট অনিয়ম শুরু করে। বিদেশ যাত্রার জন্য সবকিছু ঠিকঠাক করে সে দেশ ত্যাগ করতে মরিয়া ছিল। এদেশে যতদিন সে থাকবে ততদিনে কারণে অকারণে শ্রেয়ার স্মৃতিগুলো একটু হলেও মনের মধ্যে আনাগোনা হবে। আয়মান সে ন্যূনতম স্মৃতিও এখন পুষতে ইচ্ছুক নয়। অনেকটা স্বার্থপরের মতোই সে নিজেকে নিয়ে চিন্তিত হতে চায়। শ্রেয়ার জন্য মনের মধ্যে বদ্ধ অবস্থায় যে ভালোবাসাটা এতদিন যত্ন করে রেখেছিল তা যেন অকস্মাৎ অযত্ন করে ভোলার জন্য শক্ত হলো। এর জন্য সাবিহার সাথে মুখ গোমরা করে কথা বলে আয়মান। নিজের প্রয়োজনীয় কথাবার্তা এবং টুকিটাকি কাজও সে খুব সাবধানে কারো সাহায্য ছাড়া করতে পছন্দ করে। সবাই যেখানে ভেবেছিল সাবিহার সান্নিধ্য পেয়ে আয়মান হয়তো বদলে যাবে, সেটা অবশ্য তার ফলস্বরূপ হলো না। চোখের সামনে বোন সমতুল্য পূর্ণতার যখন এত দুর্দশা হচ্ছিল, তখন নিজেকে সবচেয়ে বড় দুর্ভাগা হিসেবে আখ্যায়িত করে আয়মান প্রচণ্ড কষ্ট পেয়েছিল। নিজেকে তুচ্ছ তাচ্ছিল্য করে পূর্ণতার সামনে যাওয়াই কমিয়ে দিয়েছিল সে। পূর্ণতা নিজের গর্ভাবস্থা এবং পূর্বের আজ্ঞা পালনের জন্য বাড়ির বাইরে যেতে পারত না। আয়মানের সমস্যা নিয়ে সমাধান করার উপায়ও খুঁজে পেত না। কল করলে আয়মান কখনো রিসিভ করে কথা বলতো, কখনো সাইলেন্ট বা অ্যারোপ্লেন মুড অন করে রেখে দিত। মানসিক সুস্থতায় আয়মান দিন দিন ভেতর থেকে নিঃস্ব হয়ে যাচ্ছিল। এতগুলো মানুষ থাকার পরও মন খুলে কথা বলার কেউ তেমন ছিল না। অফিস শেষে খাবার খেয়ে সব সময়ের মতো সাবিহাকে জড়িয়ে ধরে ঘুমের চেষ্টা করত, কিন্তু ঘুম আর হাতছানি দিয়ে চোখের পাতায় আসতো না। এখনও সাবিহার সাথে চাহিদা পূরণের সম্পর্ক হয়ে ওঠেনি ওর। সাবিহাও জোর করেনি আয়মানের ইচ্ছার উপর। বারটা ছিল শুক্রবার, সময় 2টো পেরিয়ে দুপুর তখন। আগামীকাল পূর্ব রেহাই পেয়ে বাড়ি ফিরবে এবং সাগ্রত তার কর্ম শেষ করে সবাইকে বিদায় জানিয়ে ঘরমুখ হয়েছে। বিদায়বেলার সবচেয়ে বেশি কেঁদেছে পূর্ণতা। পূর্বের খবরাখবর আনা, খোঁজ খবর রাখা এবং শেষমেশ নির্দোষ প্রমাণের জন্য সাগ্রত যে অবদানটা রেখেছে, এই অবদানের জন্য পূর্ণতা ওর কাছে চিরকৃতজ্ঞ। যখন একটার পর একটা বিপদ এসে জাঁকিয়ে ধরে, তখন অদ্ভুতভাবেই সাগ্রত এসে সেই বিপদের হাল ধরে। এই দুনিয়ার স্বার্থপর মানুষের অভাব নেই, কিন্তু নিঃস্বার্থ মানুষের জন্য বোধহয় পৃথিবী আজও টিকে আছে। সাগ্রত যখন কান্না করা পূর্ণতার মাথায় হাত রেখেছিল, চোখ ঝাপসা হয়ে এসেছিল ওর। এতিম হয়ে দুনিয়ার জীবিত থাকার যতটা দুঃখের ছিল, আজ কর্মজীবনের জন্য পূর্ণতার মতো বোন পেয়ে সে নিজেকে সৌভাগ্যবান ভাবছিল। পূর্ণতার দিকে তাকালে মনের মধ্যে যে মোচড় অনুভব হতো, তা একটু হলেও শান্তিতে পরিপূর্ণ হলো। স্নেহভরা দৃষ্টিতে সাগ্রত পূর্ণতার হাত দুটো নিজের মুঠোয় চেপে শান্ত কণ্ঠে বলল, আমার এই দুনিয়ায় কেউ নেই পূর্ণতা। আমার স্ত্রী, আমার সন্তান ছাড়া এই পৃথিবীর বুকে আমার কোনো আত্মীয় নেই। আমার প্রচুর খারাপ লাগে, প্রচুর কষ্ট হয়। আমার ছোট্ট মেয়েটা যখন নানি, দাদি, ফুপি, খালা খুঁজে, তখন কাউকে কাছে পায় না। আমি কখনো বলতেও পারি না আমার বা স্নেহার আপন বলতে কেউ নেই। কিন্তু আজ বলতে চাই, যদি জীবনে কোনো পুণ্য করে থাকি, তাহলে তোমাকেই আমার বোন হিসেবে পেয়েছি। আমি আর কাউকেই চাই না। সাউদা এবার জানো, তার একটা ফুপি আছে, একটা আদর্শবান ফুপা আছে। কিছুদিন পর একটা ফুপাতো ভাই বা বোন দুনিয়ায় আসবে। আমি তোমার পরিচয় সাউদাকে দেব। তোমার ওই ওয়াসিফ ভিলায় আমার জীবনের টুকরোটাকে খেলতে আনবো। কিন্তু তোমাকে আমি হারাতে পারবো না। আমি কর্মজীবনে প্রচুর ব্যস্ত থাকি। আমার স্ত্রী একা একা তার পুরোটা জীবন আমার জন্য আমার সেবায় লাগিয়েছে। কোনো আনন্দময় সমাগমে যাওয়ার সৌভাগ্য হয়নি। শুধুমাত্র পূর্বের জন্য আমি আজ বোন পেয়েছি। ওই মানুষটা আজ জেল থেকে মুক্তি পেয়ে আমার সমস্ত ভার নামিয়ে দিয়েছে। আমি শান্তিতে নিজের বাসায় ফিরতে পারবো, শান্তির ঘুম দিব, আমার মেয়েটাকে সুখবর দেব। আমার কিছু চাওয়ার নেই পূর্ণতা। আমি কোনো টাকা নিতে চাই না। প্লিজ আমাকে টাকার চেক দিও না, এটা তুমি রাখো। একটা এতিমের জন্য আত্মীয় পাওয়ার সুখ টাকার কাছে বেশি হতে পারে না। আজ আমি সৌভাগ্যবান। কথাটুকু শেষ করতে জ্যাকেটের হাতায় চোখ ঢেকে
তাড়াতাড়ি প্যাকেট থেকে রুমাল বের করল সাগ্রত। পূর্ণতার দিকে পিঠ দিয়ে দ্রুত সে চোখ শুকনো করে মুছে ফেলল। গ্রাউন্ড ফ্লোরে উপস্থিত আয়েশাও অশ্রু বিজড়িত চাহনিতে সাগ্রতের কথাগুলো শুনছিল। তিনি পরম আহ্লাদে সাগ্রতের কাছে গিয়ে কাঁধে হাত রেখে বললেন, বাবা, যদি পূর্ণতাকে বোন ভাবো তাহলে আমাকেও আপন ভাবতে পারো। এই দুনিয়ায় আর কদিন বাঁচি বলো? জীবনে একটু সুখও যদি কাছে টেনে না আনি তাহলে এই জীবনে কি করলাম? তুমি বৌমা আর সাউদাকে নিয়ে চলে এসো। যতদিন ইচ্ছে এ বাড়িকে আপন ভেবে একটু জীবন দিয়ে দাও। কেউ তো থাকে না এখানে, দুই বুড়ো বুড়ি আর পূর্ণতা শুধু এ বাড়ির মালিক। সাগ্রত এ কথার প্রেক্ষিতে খুশি হয়ে সায় দেয় সে নিশ্চয়ই সাউদা এবং স্নেহাকে নিয়ে ওয়াসিফ ভিলে আসবে। পরবর্তী কোনো কেস নিয়ে অন্য জেলায় দৌড়াতে হলে স্নেহা এবং মেয়েকে এই বাড়িতে সবার মাঝে রেখে যাবে। সাগ্রত সবাইকে হাসি মুখে বিদায় জানিয়ে দরজার কাছে চলে আসলে হঠাৎ পা থমকে কিছু মনে পড়ার ভঙ্গিতে পিছু ফিরে তাকায়। পূর্ণতার দিকে এক চিলতে হাসি ফুটিয়ে সাগ্রত বলে ওঠে, একটা ফোন করলেই এই তাসরিফ স্বাগত বোনের জন্য হাজির। আজকের মতো আসি, আবার দেখা হবে। পরের দিন সকাল 10টা। আজ পূর্বের ফেরার কথা। পুরোটা রাত ছটফট করে নির্ঘুমে কাটিয়ে ভোরের দিকে উঠে গেছে পূর্ণতা। মনের ভেতর অদ্ভুত অস্থিরতা কাজ করছে, সেই সাথে তীব্র উত্তেজনায় রুমের ভেতর পায়চারি করে হাঁটছে। আয়েশা চাকর ডেকে হরেক রকমের রান্নার পসরা বসিয়েছে। পুরো ওয়াসিফ ভিলার কোনায় কোনায় ধুলো ময়লা পরিষ্কার করে চকচকে করার প্রক্রিয়া চলছে। পূর্ণতা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছে না, ইচ্ছে করছে এক্ষুনি পূর্বের কাছে ছুটে যেতে, তার বলশালী দুই বাহুর মাঝে আবদ্ধ হওয়ার জন্য। মন আকুলি বিকলি করছে। সেই সাদা পাঞ্জাবি, সেই পরিচিত মুখ, সেই হৃদ কাঁপানো কণ্ঠস্বরের জন্য মনের উঠোনে ব্যাকুল অবস্থা চলছে। মাস্কের আড়ালে থাকা সেই ঘায়েল করা দু চোখ আজ কিরূপ লাগবে? কঠোর চাহনির অটল দৃষ্টির চোখ দুটো বুকের ভেতর ধরফর ধরফর দামামা বাজিয়ে তোলে। তার স্পর্শ সমস্ত শরীর কাঁপিয়ে শিহরণ জাগায়। তার গায়ের পরিচিত সুভাষ হৃদয় গহ্বরের সুগভীর জানালায় গিয়ে করাঘাত করে। পূর্ণতা আনমনে যখন পূর্বকে নিয়ে চিন্তা চেতনায় মগ্ন, তখন ফোনের রিংটোন বাজিয়ে একটা মেসেজ বার্তা আসলো। পূর্ণতা শব্দটা শুনে চিন্তার জগৎ থেকে সদ্বিদ ফিরে পেলে বিছানা থেকে ফোন তুলে স্ক্রিনে চোখ রাখে। মেসেজের লাইনগুলো স্বাভাবিক হয়ে পড়তে থাকলে হঠাৎ ওর হাত অনবরত কাঁপতে থাকে। স্থির দৃষ্টিতে ফোনের উপর তাকিয়ে থাকতেই হাত থেকে ফোন খসে পড়ে। বিকট আওয়াজ করে ফ্লোরের সাথে বাড়ি খেয়ে ব্যাকপার্ট খুলে যায় ফোনের। হাত থেকে ফোন পড়ে গেল পূর্ণতার। চোখে মুখে ভারী বিস্ময় এবং কপাল ঘেমে একাকার। বুকের হৃৎপিণ্ড এখন বেগতিক ধারায় ছুটছে। হাতের শিরাগুলো টকবক করে রক্ত চালনা করছে। নিজের দৃষ্টি যদি অন্ধ হতো তাহলে মেসেজের লেখাগুলো হয়তো অবিশ্বাস করা যেত, কিন্তু এমন অদার্থক মেসেজের মানে কি? যেখানে পূর্ব নিজেই টাইপ করে জানিয়ে দিয়েছে আজ সে বাড়ি ফিরতে আগ্রহী না। কেন আগ্রহী না? সে কেন করতে চাইছে এখন? কি লুকিয়ে বেড়াচ্ছে আমার মনের অন্তঃস্থলে? পূর্ণতা কিছুতেই মাথা খাটিয়ে ভাবতে পারছে না। তার শরীর প্রচণ্ড দুর্বল অনুভব হচ্ছে। মাথা কেমন ভার ভার লাগছে। বুকের অবস্থা যেন অবর্ণনীয় অবস্থায় ধুকপুক করছে। হালকা গোলাপির ঢোলা ম্যাক্সিটা সচরাচর বেশ আরামদায়ক হলেও আজ সেই ম্যাক্সিটা অতিরিক্ত ঘেমে উঠছে। মনে হচ্ছে এক্ষুনি মাথা ঘুরে পূর্ণতা ফ্লোরে লুটিয়ে পড়বে। সে নিজেকে স্থির করার জন্য দ্রুত বেডের উপর বসে পড়ে। জোরে জোরে কয়েক মিনিট লম্বা শ্বাস টেনে পরক্ষণে নিজেকে শান্ত করে। পেটের ভেতর আবারও সেই পুরনো ব্যথাটা চারা দিয়ে উঠছে। পূর্ণতার সাথে সাথে দুই ঠোঁট টিপে চোখ কুঁচকে ব্যথাটা হজম করার চেষ্টা করে। এই মুহূর্তে নিজেকে প্রতিকূল অবস্থায় ফেলার কোনো মানেই নেই। যত দ্রুত সম্ভব নিজেকে ঠান্ডা করা উচিত। পূর্ণতা চোখ কুঁচকে ওই অবস্থায় কিছুক্ষণ অটল হয়ে বসে রইল। ব্যথাটা ধীরে ধীরে কমে গেলে নিজের কুচকানো চোখ খুলে ফেলল। বুক ভর্তি লম্বা নিঃশ্বাস টেনে শব্দ করে মুখচ্ছিদ্র পথে নিঃশ্বাস ছেড়ে দিল। মাথায় খোপা করা থাকলেও চুলের গোড়ায় গোড়ায় যেন ঘামে ভিজে ঠান্ডা লাগছিল। বুকের ধুকপোকানি তখনও কমেনি। ধরাস ধরাস করে হৃদযন্ত্র ছুটছিল। পূর্ণতা হাতের উল্টো পিঠে কপাল এবং গলার ঘাম মুছে বেড থেকে খুব আস্তে ধীরে উঠে দাঁড়ালো। এক গ্লাস পানি খেতেই তার মনের অগোচরে মেসেজের লেখাগুলো আনমনে ভাবতে লাগলো। পূর্ব সেই মেসেজে সব সময়ের মতো ইংরেজি বাক্য কিছু জরুরি কথা লিখেছিল, যা পূর্ণতা বাংলানুবাদ করে গভীর চিন্তায় মশগুল ছিল। আমি জেল থেকে বের হয়েছি, আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি। আমি খুশি হয়েছি তুমি আমাকে নিতে বাড়ি থেকে বের হওনি। খবরদার বাড়ির বাইরে এক পা বের করবে না। আমাকে পিক করার জন্য
আয়মানকে পাঠিয়েছো বলে আমি খুশি। আজ আমি বাড়িতে ফিরছি না, নিজের খেয়াল রাখো। আমি শীঘ্রই তোমার কাছে আসছি। আমার জন্য অপেক্ষা করতে হবে না। সময় ও সুযোগ বুঝে আমি তোমার সামনে আসতে 1 সেকেন্ডও দেরি করব না। আবারও অনুরোধ করছি, দয়া করে নিজের খেয়াল রাখো। আমি অবশ্যই দ্রুত ফিরব। বন্দি জগৎ থেকে যেহেতু বের হতে পেরেছি, নীরের মাঝে ফিরতে আর বেশি দেরি নেই। তোমার ওয়াসিফ পূর্ব, কারাগার থেকে মুক্ত। পূর্ণতা ফ্লোর থেকে ফোন তুলে সব জোড়া লাগিয়ে ঠিকঠাক করলো। আয়েশার কাছে গিয়ে পূর্বের মেসেজটা দেখাতে আয়েশার হাস্যোজ্জ্বল মুখটা অন্ধকারের মতো কালো হয়ে গেল। আয়েশা স্তব্ধ দৃষ্টিতে কয়েক মিনিট চোখ নিচু করে স্ক্রিনের দিকে তাকিয়েছিল। ছেলের এমন বার্তা দেখে তিনিও প্রচণ্ড মাত্রায় আশ্চর্য। ছেলের আগমন শুনে মনের মধ্যে খুশির সেই আনন্দধারা বয়ে চলেছিল, সেটা যেন হঠাৎ বাধা পেয়ে দুঃখের সাগরে পরিণত হলো। এই দুঃখে আয়েশা রাতের খাবারটাও মুখে তুললেন না। বিমর্ষ মুখ করে রুমে চলে গেলেও এক চুল ঘুমাতে পারলেন না। এদিকে প্যারালাইসিস হয়ে শুয়ে থাকা পলাশ ওয়াসিফ অধীর অপেক্ষার থাকার পর ছেলের দেখা পেলেন না। তিনি আয়েশার মুখের দিকে তাকিয়ে ছটফট করতে লাগলেন, কিছু বলার জন্য গোঙাতে থাকলেন, কিন্তু কিছুই তিনি বলতে পারলেন না। চোখ দুটো ঝাপসা হয়ে এলো না। চোখের দুই কোণা থেকে তুমুল মেঘের মতো বর্ষণ শুরু হলো আবার। অর্থ ভয়ে শুয়ে থাকা পলাশ ওয়াসিফ অজস্র ব্যথা মুখ বুজে সহ্য করে নিলেন। হয়তো মনের বন্ধ দরজায় কড়া নেড়ে চিৎকার করছেন, আমার ছেলেটা কেন আসলো না? ও আজ কেন আমার কাছে ফিরল না? আমার মতো অর্থব দুনিয়ার কোনো নিঃশ্বাস টানছে। দমটা কবে ফুরিয়ে আমাকে জগৎ থেকে মুক্তি মিলবে? পলাশ ওয়াসিফ নিজেকে ব্যর্থ পথিকের মতো তাচ্ছিল্য করতে লাগলেন, কিন্তু ছেলের দেখা আর পেলেন না। রাত 2টা বেজে চলেছে। রুমটা ঘুটঘুটে অন্ধকার, চোখে ছিটে ফোটা ঘুম নেই পূর্ণতার। অপেক্ষমান সময়গুলো খুবই কষ্টের, খুবই দুঃসহ। পূর্ব কেন আসলো না এটা নিয়ে প্রচণ্ড মাথা খাটাচ্ছে পূর্ণতা, কিন্তু নানাভাবে সমীকরণ মিলালেও ফলাফল শূন্য হিসেবে দাঁড়াচ্ছে। পূর্ব জেল থেকে বেরিয়ে সবার প্রথম এখানে আসবে, অথচ সেটা না করে সে এখন কোথায় যাবে? পূর্ণতা হাঁসফাঁস করতেই ঠিক হলো আয়মানকে এই মুহূর্তে একটা মেসেজ পাঠাবে। যদি আয়মান জেগে থাকে তাহলে নিজ থেকেই কল দিয়ে পূর্ণতার সাথে কথা বলবে। পূর্ণতা ঠিকই মেসেজ পাঠানোর 2 মিনিটের মাথায় আয়মান কল দিল। পূর্ণতা বালিশ থেকে মাথা তুলে বিছানার হেড সাইজে পিঠ ঠেকিয়ে বলল, আগ্রহ সুরে প্রশ্ন করে বলল, তুই জেগে আছিস? রাতে ঘুমোসনি? কি করছিস এত রাতে? রাত কয়টা বাজে দেখেছিস? আয়মান ওপাশ থেকে মৃদু একটা নিঃশ্বাস ছাড়ল। সেই নিঃশ্বাসের সুরটা যেন হতাশার মতো ছিল। কিছু একটা নিয়ে ভীষণ আক্ষেপ পুষে দিনের পর দিন বিষণ্ণতা চেয়েছিল। আয়মান তার বিষাদের সুরেই হালকা হেসে বলল, রাতে 2 ঘন্টার বেশি ঘুমাই না, আবার ভাবিস না হ্যান ত্যান করি। আসলে ঘুম ধরে না, এই জন্য ঘুমাই না। ল্যাপটপ নিয়ে কাজ করতেছিলাম, দেখে তুই ফোনে মেসেজ দিলি। এখন বল, কি নিয়ে টেনশন করতেছস? তো জামাই তো জেল থেকে আউট হয়ে গেছে, টেনশন কি নিয়ে করস? আয়মানের প্রশ্ন শুনে পূর্ণতা একটু সতর্ক হয়ে ভাবল, পূর্বকে জেল থেকে আনার দায়িত্ব ছিল আয়মানের। সেখানে পূর্ব ওর সাথে না আসে আয়মানের ফোন দিয়ে মেসেজ পাঠিয়ে নিজেই উধাও হয়ে গেছে। বিষয়টা খুবই আশ্চর্যজনক। পূর্ণতা এদিকে চুপ করে চিন্তাভাবনায় ডুব দিলে ওপাশ থেকে আয়মান প্রচুর প্রশ্ন করতে থাকে। এক পর্যায়ে পূর্ণতা সদ্বিত ফিরে পেলে আয়মানের কথায় প্রশ্ন চিহ্ন ঝুলিয়ে বলে, তুই কি আমার কাছ থেকে কিছু লুকোচ্ছিস? প্রশ্ন শুনেই শক্ত হয়ে গেল আয়মান। কয়েকবার গলায় ঢোক গিলে গলা ভেজালো। এরপর আমদা আমদা করে হাসি টেনে বলে উঠল, আজব মাইয়া, লুকানোর কি আছে? কি লুকামো আমি? তুই কি আমার উপর ডাউট করতেছস নাকি? পূর্ণতা এই উত্তর শুনে একটু যেন নিভল। আয়মান নিশ্চয় জানে না পূর্ব কোথায়, কারণ পূর্ব ওকে নির্ঘাত কিছু জানিয়ে যাবে না। তবু পূর্ণতার ব্যাকুল মন পূর্বের অবস্থা জানার জন্য অস্থির হয়ে উঠল। আয়মানকে অস্থির গলায় প্রশ্ন করল, দোস্ত, তুই তো ওকে দেখেছিস তাই না? ও কেমন আছে? শরীরের অবস্থা কিরকম? ওর হাতটা কেমন ছিল? দেখ আয়মান, প্লিজ আমার কাছে কিছু মিথ্যে বলিস না। আমি এমনিতেই কিছু ভাবতে পারছি না। আমার অবস্থা তো তুই জানিস। এই গর্ভ অবস্থায় আমি ওর খোঁজে বেরোতে পারবো না। দোস্ত, দোহাই দোস্ত, প্লিজ বল ওর অবস্থা কেমন আছে। এতগুলো প্রশ্ন করে পূর্ণতা হাঁপিয়ে উঠে নিঃশ্বাস ছাড়তে লাগলো। অপর পাশে আয়মান নিশ্চুপ হয়ে বসে রইল। কয়েক মুহূর্ত নীরবতা চলতেই আয়মান উত্তরের ঝুলি নিয়ে বলল, তুই জানোস আমার কাছে পূর্ব ভাই কি বলছে? তুই যে এত টেনশন করো, সেই টেনশন থেকে দূরে থাকতে বলছে। একটু শান্ত হ পূর্ণতা, ভাই ভালোই আছে। আমার 2 চক্ষু দিয়ে ভাইরে আমি ভালোই দেখছি, বাকিটা ভাই আসলেই বুঝতে পারবি। কিন্তু তোর শুধু একটাই কথা বলতে চাই, ভাইয়ান চুপচাপ হয়ে গেছে, কথাটা কম বলে। পূর্ণতা এই কথা শুনে ফট করে চকিতে জিজ্ঞেস করে, ও কথা কম বলে মানে? তোর সাথে কম বলবে কেন? দোস্ত, পূর্ব কি সুস্থ আছে? মিথ্যে বলবি না তুই।
আমার মন বলতেছে তুই ডাহা মিথ্যে কথা বলতেছিস। আয়মান প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে রাগান্বিত স্বরে বলল, ঠাস করে একটা থাবড়া মারমু। এদিকে মিথ্যা বলে আমার কি লাভ? তোকে মিয়া বিবির তাল বাহানা দেখলে গা রিরি করে জ্বলে। ভাই যদি অন্যখানে যাইতে চায় এখানে আমার কি দোষ? পূর্ণতা হতবুদ্ধির মতো কিছুক্ষণ চুপ করে থাকলো। ফোনের ওপাশে আয়মান যা তা ভাষায় কথা শোনাতে লাগলো, কিন্তু একটা শব্দও পূর্ণতার কান দিয়ে ঢুকল না। যখন আয়মান আবল তাবল ভাষায় বকতে লাগলো, তখন পূর্ণতা অন্য মনস্ক হয়ে শান্ত সুরে হতভম্ব ভঙ্গিতে বলল, ও কি খারাপ কিছুতে জড়িয়ে পড়লো? আয়মান ওই মুহূর্তে কিছু কঠিন কথা বলতে যাবে, তৎক্ষণাৎ সে পূর্ণতার কথা শুনে থমকে গেল। বিস্ফোরিত দৃষ্টিতে কপাল কুঁচকে আশ্চর্য কণ্ঠে চেঁচিয়ে বলল, তুই বাইরে ডাউট করতে আসছিস পূর্ণতা? সি, কেমনে সে ভাবতে পারলি? ভাই তোর ছাড়া অন্য কার দিকে কোনোদিন নজর দিছে? কোনো সুন্দরী মায়ের পিছে রঙ্গসঙ্গ করছে? বোন, তুই মাথা ঠান্ডা কর, উল্টোপাল্টা কিচ্ছু ভাবিস না। ভাই সব শুনলে কষ্ট পাইব। উত্তেজনায় গা ফেটে যাচ্ছিল আয়মানের। পূর্ণতা সব কি হাবিজাবি ভাবতে লেগেছে সে কিছুই বুঝতে পারছে না। মেয়ে মানুষের মাথায় 19-20 হলেই সন্দেহের পোকা ঢুকে বিলবিল করে, কিন্তু তাই বলে বিশ্বাসের ডোর এত হালকা হয়ে যাবে? আয়মান দ্রুত স্টাডি টেবিল থেকে উঠে বারান্দার দিকে চলে গেল। সেখানে সাবিহা দাঁড়িয়ে কালো আকাশের নক্ষত্রলোক দেখছিল। আয়মানকে দেখে সে না দেখার ভান করে অন্যদিকে মগ্ন হলো। আয়মান কানে ফোন ধরে রেলিংয়ে উঠে বসতেই শান্ত কণ্ঠে বলল, তুই কাঁদিস না পূর্ণতা, ভাই খারাপ কাজ করতে যায় নাই, কিছু জরুরি কাজ আছে, ওইগুলো দেখতে গেছে। তুই যদি এমন করে সন্দেহ করিস, ভাই কি ভালো থাকবো? আমার বারবার বইলে গেছে তোর প্রতি খেয়াল রাখতে, কতজনের কাছে চেক আপ করতে নিয়ে যাইতে। এসবের মানে কি তুই বুঝোস? ভাই ওনার দিকে ধ্যান না দিয়ে আগে তোর দিকে খেয়াল রাখতে বলছে। নিজেরে সামলা, আর মেসেজটা ডিলিট দে, রাতে জাগিস না। আমার জামাই বাবা শান্তিতে দুনিয়ায় আসতে পারবে না, তোর মতো জল্লা তোর কষ্ট দিব। দেখ সেরি, ঘুমা কইতেছি। অনেকক্ষণ পর পূর্ণতার হাসির আওয়াজ পেল আয়মান। স্বস্তিতে বুকের ওপর থেকে ভারী বোঝা নেমে গেল ওর। পূর্ণতাকে ঘুমাতে বলে ফোন কেটে দিল। রেলিং থেকে নামতে যেয়ে সাবিহার দিকে চোখ পড়ল আয়মানের। সাবিহা আজ গাঢ় বেগুনি রঙের শাড়ি পরেছে। বাতাসে খোলা চুলগুলো রেশমি সুতার মতো উঠছে। আবছা অন্ধকারে এপাশের গালটা যেন চকচক করে জ্বলছে। সাবিহার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে কয়েকবার আপাদ মস্তক চোখ ঘোরালো আয়মান। শেষে চোখ ছোট করে সাবিহার উদ্দেশ্যে জোর গলায় বলল, কাকে দেখার জন্য এখানে দাঁড়িয়ে আছো? রাস্তা দিকে পুই পুই করে কাকে খুঁজছো? হ্যাঁ, প্রশ্নটা ছুটতে আয়মানের কপাল কুঁচকে নিল। অহেতুক বার্তা শুনে সাবিহা সাথে সাথে আয়মানের দিকে বিস্ময় দৃষ্টিতে তাকালো। ঠোঁট শক্ত করে সাবিহা কিছু ভয়াবহ কথা বলবে, অমনি আয়মান হাতের ইশারায় ওকে কাছে ডাকলো। সাবিহা শক্ত মুখে বাধ্য মেয়ের মতো ওর সামনে যেয়ে দাঁড়াতেই আয়মান জিজ্ঞেস করলো, কিছু জিজ্ঞেস করেছি, ওখানে তাকে কি দেখছো? আর ইদানিং দেবদাসের ফিমেল ভার্সনের মতো মুখ কালা করে থাকো কেন? তোমার স্বামী কি গাঞ্জাখোর না নেশাখোর? কি নিয়ে দুঃখ তোমার? সাবিহা চট করে শক্তমুখী স্থির দৃষ্টিতে জবাব দিল, সেই অনুভূতি শূন্য রসকসীন মানব, ভ্যাবলাকান্ত হাবলা কোথাকার। আয়মানের চোয়াল ঝুলে গেল তৎক্ষণাৎ। কপালের ভাঁজ আরো গাঢ় করে ঠোঁট কুঁচকে ফেলল। সাবিহা তখনও অটলভাবে তাকিয়েছিল, কিন্তু পরবর্তী অবস্থার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। আয়মান রেলিংয়ে বসা অবস্থায় সাবিহার হাত টান মেরে মধ্যবর্তী দূরত্ব ঘুচিয়ে ফেলল। সাবিহা চক্ষুকুটোর বিশাল বড় করে মুখ হাঁ করে ফেললে আয়মান ওর ঘাড়ে চাপ দিয়ে মুখটা কাছে টানল। নাক ফুলিয়ে আয়মান যখন তপ্তকর নিঃশ্বাস ছাড়ছিল, তখন নিঃশ্বাসের উষ্ণ বাতাস সাবিহার মুখের উপর পড়ছিল। এতটা কাছে, এতটা নিকটবর্তী হওয়ার কারণে সাবিহার ভেতরে কাল বৈশাখের মতো তোলপাড় হচ্ছিল। আয়মান ক্রুব্ধ কণ্ঠে বলল, আরেকবার যদি এইসব কথা শুনতে দেখি, থাবড়ে এই চাপার দাঁত ওই পাশে আর ওই চাপার দাঁত এই পাশে ঘুরিয়ে ফেলবো। তারপর দেখি কলেজে কত সাহস থাকে। সাবিহা চোখ বড় করে ঠোঁট কাঁপিয়ে মৃদু ভঙ্গিতে কাঁপছিল। কিছুদিন আগে আয়মানের ভয়ঙ্কর রাগটা সাবিহা দেখেছে। আয়মানের জরুরি ফাইলের উপর চা ফেলে দেয়াতে চাকরকে কিছু না করে রুমে এসে রাগ ঝেড়েছে। রুমে থাকা সব কাচের বস্তু এক এক করে ভেঙে ফেলেছে। স্টাডি টেবিলের কাঁচটাও বাদ যায়নি এতে। সেদিনের সেই দৃশ্য দেখে সাবিহা এখনও চুপসে থাকে। আয়মানকে দেখলেই ভাঙচুরের তাণ্ডবটা চোখের পাতায় ভাসে। সাবিহার ভয়ার্ত চাহনি এবং থরথর কাঁপুনি দেখে আয়মান কিছুটা অবাক হলো। রাগান্বিত মুখটা ধীরে ধীরে স্বাভাবিক করতেই সাবিহার উদ্দেশ্যে বলে উঠল, তুমি কি আমার কোনো আচরণে আঘাত পেয়েছো? আয়মানের শুদ্ধ ভঙ্গিতে কথাবার্তা দেখে সাবিহা একটা স্বস্তির ঢোক গিলল, কিন্তু চোখের কোটরে ভয়ের ছাপটা তেমন কমল না। সাবিহা উত্তর না দিয়ে চুপ করে থাকলে আয়মান একবার ওর ঠোঁট দুটোর দিকে তাকালো। তারপর চোখের দৃষ্টি সাবিহার চোখের দিকে তাক করতেই আয়মান নিচু স্বরে অদ্ভুত মাদক কণ্ঠে বলে উঠল, আমি একসময় পাগলা প্রেমিক ছিলাম,
আমার অজান্তা প্রেমিকার জন্য প্রচুর অনুভূতি বসেছিলাম। তার চুড়ি, ওড়না, কলম থেকে শুরু করে তার ব্যক্তিগত রুমালটা আমি সংগ্রহ করেছিলাম। প্রতিদিন সেই রুমাল মুখের উপর ঢেকে তারপর রাতে ঘুমাতাম। কি সুন্দর ঘ্রাণ ছিল। আমার ইচ্ছা ছিল যখন তাকে বিয়ে করব, আমার সব পাগলামের কথা তাকে জানাবো। আমি ধীরে সুস্থে তাকে সব ঘটনা একটু একটু করে বলবো। আমার সব কিছু তার হবে। কিন্তু আমার অজান্তা প্রেমিকা আজীবন অজানায় থেকে গেল। ও তো আর ফিরবে না। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।